বাংলাদেশে এই মুহূর্তে দুইটা প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী, এবং তারা 12 তারিখের ভোটে পরস্পরের মুখোমুখি। খুলনা বিভাগের যে আসনগুলো আছে, 36টা আসন আছে খুলনা বিভাগের, যশোরে তার মধ্যে 6টি। এই আসনগুলোতেও আপনি জানেন যে প্রত্যেকটা আসনেই বিএনপি এবং জামায়াত মুখোমুখি। জামায়াত ইসলামের শীর্ষ নেতা যখন দক্ষিণ পশ্চিমাঞ্চল সফর করে গিয়েছেন, তিনি তার নেতৃত্বকে পরিচয় করিয়ে দিয়েছেন, এখানে ক্যান্ডিডেটদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন মানুষের সামনে, এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। এবং দলের শীর্ষ নেতা হিসেবে দলের যে নীতি নির্ধারণী অবস্থা, নীতিগত অবস্থা, এবং তারা নির্বাচনে জয়ী হলে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় সেই বিষয়গুলো কিন্তু তিনি কথা বলেছেন। স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকবে আরেকটি দলের শীর্ষস্থানীয় নেতা এবং যিনি বাংলাদেশের এই মুহূর্তে প্রধান নেতা, তিনি আসছেন। এই অঞ্চলের যে সমস্ত সংকট, চ্যালেঞ্জ এবং অন্যান্য বিষয়াদি আছে, এই বিষয়গুলো নিঃসন্দেহে তিনি অ্যাড্রেস করবেন, এতে কোনো সন্দেহ নেই আমার। খুলনার জনসভায় তিনি অ্যাড্রেস করবেন বিষয়গুলো, যশোরের জনসভায় তিনি অ্যাড্রেস করবেন। যশোরে যে জনসভাটি হতে যাচ্ছে, এটি যশোর জেলা বিএনপির আয়োজনে এই জনসভাটি হলেও এখানে কিন্তু অংশ নিচ্ছেন বৃহত্তর যশোর এবং বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের কমপক্ষে 7টি জেলার নেতা কর্মীরা। মোটা দাগে যশোরের কর্মীরা অংশ নিচ্ছেন, সাধারণ মানুষ অংশ নিচ্ছেন, এবং ওই সমস্ত জায়গা থেকে, যশোরের বাইরে থেকে মূলত নেতৃবৃন্দ আসবেন, ক্যান্ডিডেটরা আসবেন। আগামী 12 তারিখে যারা নির্বাচনের জন্য লড়ছেন তাদেরকে জনাব রহমান পরিচয় করিয়ে দেবেন এবং কেন তাদেরকে ভোট দেওয়া দরকার সেই বিষয়টা তিনি তুলে ধরবেন। এটি গেল একটা দিক। আরেকটা দিক, আপনি জানেন যে যশোর সহ গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের একটি নির্দিষ্ট অবস্থান জুড়ে। এখানে কৃষি অর্থনীতি আছে, এখানে শিল্প বাণিজ্য আছে, এখানে অন্যান্য বিষয়াদি আছে। এখানে সংকটের মধ্যে প্রধান যে সংকটটা রয়েছে জলবায়ু পরিবর্তনজনিত এবং অন্যান্য যে সমস্ত কারণে আমাদের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল লবণাক্ততায় ছেয়ে যাচ্ছে, লবণাক্ত সমস্যা আমাদের দিন দিন বাড়ছে। এই অঞ্চলের কৃষি অর্থনীতির বিকাশ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপন, যেটি তারেক রহমান উত্তরবঙ্গের জনসভাগুলোতেও বলেছেন, কৃষিভিত্তিক যে শিল্প স্থাপন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারেক রহমান এখানে তার বক্তব্যে, যেহেতু ব্যাপক সংখ্যক মানুষ মনে করছেন যে আগামী দিনে তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ফলে তিনি প্রধানমন্ত্রী হলে, তিনি সরকার প্রধান হলে এই অঞ্চলের উন্নয়নের জন্য, এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য, সংকটগুলো মোকাবেলা করার জন্য তার সরকার কোন ধরনের ব্যবস্থা নিতে পারে, পদক্ষেপ নিতে পারে, প্রকল্প নিতে পারে, আমি ধারণা করি উনি সেই বিষয়গুলো এখানে অ্যাড্রেস করবেন, জনমানুষকে আশ্বস্ত করার চেষ্টা করবেন এবং তার দলের নেতাদেরকে, তার দলের ক্যান্ডিডেটদেরকে ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন। না, আমরা এর আগেও তো দেখেছি যে যশোর আপনার যখন নির্বাচন হয়েছে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় বা বিরোধী দলে ছিল বা ক্ষমতায় ছিল, ঠিক নির্বাচনের আগ দিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলো কিন্তু যশোরে জনসভা করেছে, অথবা খুলনায় তারা করেছে। মানে দেখা গেছে যে আপনার দক্ষিণ পশ্চিমাঞ্চল বলতে যে 10টা জেলাকে আমরা ধরি যশোর সহ, সেই 10টা জেলার হয়তো 1টা কি 2টা জেলায় তারা জনসভা করেছে। এবারই প্রথম দেখলাম যে আপনার সম্ভবত নড়াইল বাদে 9টা ডিস্ট্রিক্টে জনসভা করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তারেক রহমান কিন্তু তিনি অলরেডি 2টা ডিস্ট্রিক্ট মানে খুলনায় করে ফেলেছেন এবং আজকে যশোরে 2টা ডিস্ট্রিক্টে তিনি জনসভা করবেন। মানে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে কি ভিন্ন ধরনের কোনো মানে পরিকল্পনা দুই দলের মধ্যে আছে কিনা, মানে সেই ক্ষেত্রে মানে কাদের অবস্থান কোন দিকে যাবে? বিশেষ করে আমরা যদি একটা ইতিহাস মাথায় রাখি, সেটা হচ্ছে তুলনামূলকভাবে জামায়াতে ইসলাম যে রাজনৈতিক দল হিসেবে তারা যে সমস্ত জায়গাগুলোতে জিতেছে অথবা ভালো ফলাফল তারা করেছে মানে ভোটের হিসেবে, সেটা হচ্ছে যে আপনার সীমান্তবর্তী জেলাগুলোতে। আমরা জানি যে এখানে কমপক্ষে 5টা জেলার সাথে আমাদের সীমান্ত রয়েছে, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। তাহলে এই যে সীমান্তবর্তী, জামাত কি মনে করছে যে তারা এখানে এবার ভালো ফলাফল করতে পারেন? এবং আপনি যে কথাগুলো বললেন, যে ইতিহাসের মানে পুনরাবৃত্তি করে যে কথাগুলো আমাদেরকে জানালেন, যে
তারেক রহমানকে আক্রমণ করা বা বিএনপিকে দলগতভাবে আক্রমণ করা জামাতের একটা কৌশল, তাদের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য বা এই জায়গার ভোট ব্যাংককে প্রভাবিত করার জন্য এই কৌশলটা ছিল কিনা, তার পাল্টা হিসেবে তারেক রহমান এখানে কোনো ভূমিকা, তার আগমনটা রাখবে কিনা? আচ্ছা, এখানে আমার মনে হয় যে পাল্টাপাল্টির কোনো ব্যাপার নাই। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ভোটে মুখোমুখি হয়, জনগণের কাছ থেকে যখন ভোট প্রার্থনা করে, তখন তারা তাদের প্রার্থীদেরকে জেতানোর জন্য সমস্ত ধরনের কৌশল অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। ফলে গণসংযোগ এবং গণসংযোগের ক্ষেত্রে দলের প্রধান নেতার যে অংশগ্রহণ, এটা বিশেষ গুরুত্ববহ যে কোনো দলের জন্য, সেটা ছোট দল হোক বড় দল হোক। তার প্রধান নেতা এসে যখন মানুষের সামনে কথা বলেন, কনভিন্স করার চেষ্টা করেন, সেটার প্রভাব অনেক বেশি। ফলে জামাতের প্রধান নেতা এই অঞ্চল সফর করেছেন, তার পাল্টা হিসেবে তারেক রহমান এই অঞ্চল সফর করছেন, আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয় না। যেহেতু একটি নির্বাচন একেবারেই আমাদের মাথার উপরে, ঘাড়ের উপরে অবস্থান করছে, ফলে এই সময়টাতে এটা প্রত্যাশিতই ছিল যে বিএনপির শীর্ষ নেতাও এই অঞ্চল সফর করবেন এবং সেটাই ঘটতে চলেছে। আমি যতটা জানি এই প্রোগ্রামটি প্রথম শুধুমাত্র যশোরের জন্যই নির্ধারিত হয়। পরবর্তীতে খুলনার নেতৃবৃন্দ এবং খুলনার প্রার্থীরা তারাও দাবি করেন যে খুলনাতে একটা জনসভা করতে হবে। ফলে উনি কথা রেখেছেন এবং দল কথা রেখেছে যে যশোরের পাশাপাশি খুলনাতেও একটি হবে। সেক্ষেত্রে প্রথম খুলনায় করে তারপরে উনি যশোরে আসছেন। আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল নিঃসন্দেহে খুলনা এবং যশোর, এটি সবাই মানবেন। এবং খুলনা এবং যশোরের যে নির্বাচনী ফলাফল, নির্বাচনী ট্রেন্ড, নির্বাচনের যে হাওয়া, ভোটের হাওয়া, এই হাওয়াগুলো কিন্তু অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলে। বিশেষ করে খুলনা বড় শহর, যশোরও তুলনামূলকভাবে বড় শহর, কুষ্টিয়া বড় শহর এবং প্রাচীন শহরও বটে। যশোর খুবই প্রাচীন শহর তুলনামূলকভাবে। এই জায়গাগুলোর মানুষের যে মনোভাব এবং এখানকার যে মিডিল ক্লাস, এই মিডিল ক্লাসের প্রভাব কিন্তু রাজনীতিতে সবসময় বেশি। আপনি নিশ্চিত হতে পারেন যে এ যাবৎকাল বাংলাদেশের প্রধান সিটি ঢাকা শহরে যারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারা কখনো বাংলাদেশের সরকার গঠন করতে পারেনি। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? ব্যাপারটা দাঁড়ালো এই যে নাগরিকদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর আধিক্য যেখানে আছে, সমাজের উপরে তাদের যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেও পড়ে। ফলে এই অঞ্চলের প্রধান যে দুটো সিটি খুলনা এবং যশোর, এই খুলনা এবং যশোরে তারেক রহমানের জনসভা করার তাৎপর্যটা আমার মনে হয় এখানে। আমার ধারণা যে যদি তিনি সুযোগ তৈরি করতে পারেন, তাহলে নির্বাচনের এখনো 9 দিন বা 10 দিন প্রচারণার সুযোগ রয়েছে, 9 দিন সম্ভবত। এর মধ্যে তিনি কুষ্টিয়ার মতন বড় শহরে হয়তো জনসভা করলেও করতে পারেন যদি সুযোগ থাকে। আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু ফিজিক্যালি 100% ফিট, আমি বলবো না 100% ফিট না, কারণ 111-এর সময় তার উপরে যে শারীরিক নির্যাতন হয়, সেই শারীরিক নির্যাতনে তিনি কিন্তু এক প্রকার মৃত্যুর কাছাকাছি চলে গেছিলেন। সেখান থেকে তিনি ফিরে এসেছেন। ফলে ওনার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় করার ক্ষেত্রে তার আগ্রহের জায়গায় কোনো ঘাটতি নাই, কিন্তু শারীরিক কিছু সমস্যায় হয়তো বা তিনি এখনো আক্রান্ত রয়েছেন, যেটা তার জীবনে হয়তো রিমুভ হবে না। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সম্ভবত যশোরের জনসভাস্থলে ঢুকছেন অথবা যশোরের কাছাকাছি এসে পৌঁছে গেছেন তিনি। তো আমরা মনে হয় স্টুডিওর মাধ্যমে আমরা সরাসরি জনসভার মাঠেই চলে যেতে পারি। আমরা দেখছি তারেক রহমান এটা কি খুলনার থেকে রওনা দিয়েছেন না যশোরে এসে পৌঁছেছেন? এটা এখনো তো যশোরে এসে পৌঁছেছেন। তো এই যে একটা জিনিস, উনি আসছেন, উনি জনসভাস্থলে আসবেন। আমরা যেটা দেখলাম যে সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ যশোরে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা জনসভাস্থলে চলে যাব। আপনি আজকে খুব এটা কিন্তু একটা চ্যালেঞ্জিংও ছিল যে যশোর সিটির থেকে আপনি 2-3 কিলোমিটার দূরের একটা জায়গায় যে একদম একটা গ্রামের মধ্যে যে ফাঁকা একটা জায়গায় যে শহরতলি একটা জায়গায় যে আপনি জনসভা করবেন। হ্যাঁ, সাধারণত রাজনৈতিক দলগুলো করে কি, শহরটাকে গ্যাদারিং করে জ্যাম করে দিয়ে মানুষকে দেখানো যে আমরা বিশাল বড় কর্মসূচি করেছি, সেটি কিন্তু বিএনপি করেনি।
বিএনপি কি করেছে? বিএনপি শহরের মানুষকে রিলিফ দেওয়ার জন্য, তাদেরকে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্নিত না হয় সেই কারণে তারা কিন্তু উপশহর কলেজ মাঠে তারা জনসভাটা নিয়ে গেছেন। এই সিদ্ধান্তটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটা চমৎকার সিদ্ধান্ত। দেখেন, রাজনীতি আপনি করেন কেন? যে কোনো দল রাজনীতি কেন করে? রাজনীতি করে তো মানুষের কল্যাণের জন্য। তো আপনি মানুষকে দুর্ভোগ সৃষ্টি করে, মানুষের উপর দুর্ভোগ চাপিয়ে দিয়ে আপনি রাজনীতি করবেন, আবার বলবেন যে আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, আমি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এইগুলো আসলে তো মানে যায় না এগুলো। তো আমি সেক্ষেত্রে বলবো যে বিএনপির এই সিদ্ধান্ত খুবই চমৎকার একটি সিদ্ধান্ত এবং জনবান্ধব সিদ্ধান্ত এটি। তারপরেও কিন্তু আমরা দেখছি যে জনগণের উপস্থিতি কিন্তু কমেনি। অবশ্যই। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এই জনসভার একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমরা দেখলাম যে ছোট ছোট শিশু যারা, তারা খালেদা জিয়ার সাজে সজ্জিত হয়ে তারা এসেছে। তার মানে খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, কিন্তু খালেদা জিয়া কিন্তু এখনো মানুষের অন্তরাত্মার সাথে কিন্তু তিনি মিশে আছেন। তার উপস্থিতিটা আমরা এভাবেই কিন্তু পাচ্ছি, যে কথাটা আপনি বলছিলেন। এটা শুধু এখন না, আপনি দেখবেন যে শত বছর ধরে খালেদা জিয়ার উপস্থিতি এই মানুষের হৃদয়ে থাকবে, এটি নিশ্চিত। তো আহসান কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় এই মুহূর্তে আমরা জনসভায় চলে যাব এবং আমরা দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা যেভাবে খুলনার জনসভার সাথে আমাদের খুলনার জনসভায় যুক্ত ছিলেন আমাদের ফেসবুক লাইভে, সুবর্ণভূমি ফেসবুক লাইভে, আমরা সম্পূর্ণটুকুই আপনাদের যশোরের জনসভাও সুবর্ণভূমি ফেসবুকের মাধ্যমে আমরা যশোরবাসীকে, দেশবাসীকে এবং বহির্বিশ্বে যেখানে বাংলাদেশিরা আছেন, বাংলাদেশিদের অবস্থান আছে, তাদের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই। আপনারা যেখানে যে অবস্থানে আছেন আমাদের সুবর্ণভূমির ফেসবুক লাইভে এসে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা তারেক রহমানের সাথে আমরা থাকব। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত স্টুডিও থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা সুবর্ণভূমির ফেসবুক লাইভে আপনাদেরকে যুক্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।